नमस्ते भाई और बहनों। आज का ये वीडियो जो है ये मैं हिंदी में नहीं करने वाला हूँ, बंगाली में करने वाला हूँ, क्योंकि मुझे इस तरह की फीडबैक आया है कि मैं ऋषभ पंत की तरह अपना ন্যাচারাল गेम नहीं खेल रहा हूँ। আমার মাতৃভাষা বাংলা, তাই বাংলাতেই কথা বলি। যদি কারোর বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই আমাকে বলবেন, আমি অবভিয়াসলি হিন্দিতে তাদের অ্যান্সার দিয়ে দেবো, নো ইস্যু। তো শুরু করি। প্রথমত কালকে হয়তো আপনারা দুজন একজন দেখেছিলেন, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম পোস্ট টি সেশনের পর, কি সরি জাস্ট টি শেষ হওয়ার শুরু হওয়ার আগে, জাস্ট টি হলো তার আগেই আমি একটা ভিডিও করেছিলাম যে ইন্ডিয়া বোধহয় ম্যাচটা ড্র করে নেবে। হাউএভার ইন্ডিয়া ম্যাচটা ড্র করতে পারলো না, হেরে গেল আলটিমেটলি। তো ঠিক আছে, হেরে গেছে। দেখুন, ওটা নিয়ে তো এখন মন খারাপ করে কোনো লাভ নেই, কারণ টু বি ভেরি ফেয়ার, ডাব্লিউটিসির ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নের যদি কথা বলি, তাহলে ইন্ডিয়ার চান্সেস আর নেই বললেই চলে। আপনি হয়তো আপনারা হয়তো ভাববেন যে কেন বলছি কথাটা, কারণ এখনও তো ইন্ডিয়ার একটা ম্যাচ বাকি। ইন্ডিয়া যদি এটা জিতে নেয়, তাহলে যদি অস্ট্রেলিয়া হেরে যায়, এই এতগুলো যদির উপর নির্ভর করে ইন্ডিয়ান টিম কখনো কোয়ালিফাই করেছে বলে তো আমার মনে হয় না। সুতরাং আমি ধরে নিচ্ছি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন থেকে ইন্ডিয়া বাইরে চলে গেল। তো যদি তাই ধরে নিই, তাহলে এর পিছনে দায়ী কারা, কে? দেখুন, একটা কথা তো আমাদের মানতে হবে যে এই টিমটা এখন একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। লাইক যেরকম হয় না, লাইক আমরা দেখেছিলাম যে কখনো কখনো সময় আসে যে নতুন নতুন প্লেয়াররা আসেন, তাদের বেশি চান্স দিতে হয়। আর যারা পুরনো এক্সপিরিয়েন্স প্লেয়াররা থাকে, তারা আস্তে আস্তে বেরিয়ে যায়, সাডেনলি বেরিয়ে যায় না, যেটা রোহিত শর্মার ক্ষেত্রে এবার হবে। আমার মনে হয় যে সিডনি টেস্টই ওনার লাস্ট টেস্ট। মানে একদম একটা সরু লাইনের উপর দিয়ে, দড়ির উপর দিয়ে উনি হাঁটছেন, সোজা কথা বলতে গেলে। কি কোনো লাস্ট 11টা ম্যাচে একটা মাত্র 50 আছে, তাও বাংলাদেশের এগেনস্টে, তাছাড়া কোনো রান নেই, ঠিক আছে। আর বিরাট কোহলি সেনা কান্ট্রিতে 28.09 অ্যাভারেজ। তো এইরকম অ্যাভারেজ যখন কোনো প্লেয়ারের থাকে, তখন আমরা দেখি যে আস্তে আস্তে সেই প্লেয়ারটা বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা এক এক করে আসি, এক এক করে টেক ওয়ে পয়েন্টে আসি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হ্যাশট্যাগ ক্রিকেট উইথ দেব। তো টেক ওয়ে নাম্বার 1, একটু পজিটিভ দিক দিয়ে যাই। হ্যাঁ, হেরেছে তো এমনি যে ম্যাচটা, তো একটু পজিটিভ দিক দিয়ে যাই। টেক ওয়ে নাম্বার 1, জসপ্রীত বুমরা আবারও সেই লাস্ট উইকেট উনিই নিলেন। উনি 5 উইকেট হল্ড করলেন, এবং এই সিরিজের এখনও অবধি সবথেকে বেশি উইকেট ওনারই। তারপরে যদি আমি আসি, তাহলে অস্ট্রেলিয়ান প্লেয়ার কিছু রয়েছেন, প্যাট কামিন্স রয়েছেন, হেজেলউড নেই, স্টার্ক রয়েছেন, অন্য কারোর নাম আমি এখানে আর আনছি না। আর জসপ্রীত বুমরার উপর কতটা ওয়ার্কলোড দেবেন, দেওয়া হবে টিম ইন্ডিয়ার পক্ষ থেকে, সেটা কিন্তু এখনও যথেষ্ট মাপে আমার মনে হয় ভেবে নেওয়া উচিত। কারণ টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার মনে হয় জসপ্রীত বুমরাকে আমরা ফিউচার টেস্ট ক্যাপ্টেন হিসেবেই দেখব। যদি ফিউচার টেস্ট ক্যাপ্টেন হিসেবে দেখি, তাহলে ইম্পর্টেন্ট হোয়াইট বল টুর্নামেন্ট ছাড়া উনি আর কোনো টুর্নামেন্ট খেলবেন না, এটুকু ধরে নেওয়া যায়। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পরের পর ম্যাচ খেলে যাচ্ছেন। আলটিমেটলি ওনার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিন্তু ওরকম করে হবে না। কারণ জসপ্রীত বুমরাকে নতুন করে প্রুভ করার কিছু নেই আইপিএলে, আই গেস। তো সেখানে আই থিঙ্ক কি ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের এটা ভাবা উচিত, বা মুম্বাই ইন্ডিয়ান্সেরও এটা ভাবা উচিত, যে জসপ্রীত বুমরা একটা ন্যাশনাল ট্রেজার। সত্যি বলতে ওয়ান্স ইন এ মিলিয়ন বলবো, এরকম প্লেয়ার আসে যে এরকম বল করে, যে কোনো পরিস্থিতিতে করে, হাঁপিয়ে গেলেও করে। কিন্তু কতদিন ওনার উপর এরকম করে ডিপেন্ডেন্সি থাকবে আমি জানি না। আমি আগেও বলেছি, যদিও মোহাম্মদ সিরাজ এখানে 3 উইকেট নিয়েছেন সেকেন্ড ইনিংসে, বাট
ওনার বিশ্রামের দরকার। টেকওয়ে নাম্বার 2, KL রাহুল দারুণ ব্যাটিং করেছেন। ওনার যদি এই লাস্ট ম্যাচে রান আসেনি, তার পেছনে একমাত্র দায়ী রোহিত শর্মা। রোহিত শর্মার ব্যাপারেও আসছি, ওনার টেকনিক খুব ভালো লেগেছে। ওপেনিং করতে পারেননি অ্যাজ ইউজুয়াল, কতটা পিছনে ফেলা ওনাকে ধাক্কা দেওয়া হবে। 5-6 নম্বরে তো পাঠানো যায় না, 3 নম্বরে ম্যাক্সিমাম। 3 নম্বরে এলেন, ওনার ফর্ম সঙ্গে সঙ্গে গেল। তো এটুকু বুঝতে হবে টিম ইন্ডিয়াকে যে এরকমভাবে চলে না। যদি কোনো প্লেয়ার কোনো স্লটে ভালো করছে তো তাকে সেই স্লটে ক্রমাগত চান্স দেওয়া উচিত। কারণ রোহিত শর্মা আলটিমেটলি নিজের কেরিয়ারের এন্ডে, এটা তো বোঝাই যাচ্ছে, যেরকম ওনার ফর্ম, লাস্টের 11টা ম্যাচ, ওনার দ্বারা আর হবে না। ওনার দ্বারা সিম্পলি আমি বলছি আর হবে না। ওনার সেই ম্যাচ ফিটনেস নেই, সে কিচ্ছু নেই, নাথিং, বাস কিচ্ছু নেই। আচ্ছা, টেকওয়ে নাম্বার 3, যশস্বী জয়সওয়াল। কি ছেলে মাইরি, টপ ক্লাস 208টা বল খেললো ছেলেটা। আর এখানে ওনার আউটটাও আমি মনে করি না আউট। অনেক ক্রিকেট এক্সপার্ট আছে ইনক্লুডিং আকাশ চোপড়া কি উনি আউট ছিলেন, বাট আমার মনে হয় উনি আউট ছিলেন না। যদি আমি টেকনোলজির দিক দিয়ে যাই, তাহলে টেকনোলজি কিসের জন্য আছে ইয়ার? তাহলে স্নিকোমিটার সরিয়ে দাও। আম্পায়ার, থার্ড আম্পায়ার যা চোখে দেখছে সেটাই হোক। উনি ডিফ্লেকশন দেখছেন, ডিফ্লেকশন দেখে আউট দিচ্ছেন, তাহলে সেটাই ঠিক আছে। স্নিকোমিটার এখানে কী কাজ করছে? এখানে তো আমি বলবো ফক্স স্টুডিও একটা ভালো খেলা খেলছে। ফক্স স্টুডিও এখানে যখন ভারতের বিপক্ষে কোনো রকম সিচুয়েশন যায়, তখন মোটামুটি 10-12টা অ্যাঙ্গেল তৈরি করে দেয়, ম্যাট্রিক্স স্টাইলে অ্যাঙ্গেল তৈরি করে দেয়। কিন্তু যখনই অস্ট্রেলিয়ার বিপক্ষে যায়, তখন দুটোর বেশি ছাড়া নেই বা গেছে গেছে কোনো ক্যামেরায় হবে না, এরকম ব্যাপার আর কি। তো ভাই ফক্স স্টুডিও তো এমনিতেই ওদের 12th ম্যান। যাই হোক, এখানে বাংলাদেশের আম্পায়ারও খুব ভালো খেলেছেন, সাইফুদ্দিন। এমনিতেই বাংলাদেশ নিয়ে অনেক মানে পলিটিক্যাল ইস্যু আছে, এই খেলার মধ্যে আর টানছি না সেটাকে। টানতে ভালো লাগছে না, রাদার টানতে তো ইচ্ছা করছে কিন্তু ভালো লাগছে না টানতে। যাই হোক, তারপরে আসি যশস্বী জয়সওয়ালের পরে টেকওয়ে নাম্বার 4, নীতিশ কুমার রেড্ডি। উনি কিন্তু টেস্ট প্লেয়ার হিসাবে আরও উপরে স্থান পাবেন। আমার মনে হয় KL রাহুলের জায়গাটা নীতিশ কুমার রেড্ডি নিতে পারেন। KL রাহুল ওপেনিং স্লটে যেতে পারেন। নাম্বার 3-তে শুভমান গিল। বিরাট কোহলি একটা প্রশ্নচিহ্ন এখানে, কারণ উনিও নিজের কেরিয়ারের শেষের দিকে প্রায়, যেখানে উনি বুঝতে পারছেন যে ক্রমাগত হচ্ছে না, কোথায় ভুল করছে, এখানে আমি ভুল করছি, কিন্তু প্র্যাকটিসে করছেন উনি, সেটা আমরা দেখতে পাচ্ছি স্টার স্পোর্টসে, যে ম্যাচের আগে উনি অনেক প্র্যাকটিস করছেন, কিন্তু ম্যাচে সেটাকে নিয়ে রিফ্লেক্ট করতে পারছেন না। আমি মানছি ফার্স্ট ইনিংসে একটা রান আউট হয়ে যাওয়ার পর একটা ল্যাক অফ কনসেন্ট্রেশনের জন্য উনি স্কটি বোল্যান্ডের একটা বাইরের বল খেলে ফেলেন, কিন্তু এখানে কী হয়েছিল এখানে আমার মাথায় ঢুকলো না। যাই হোক, এখানেও উনি প্রায় 7 নম্বর স্টাম্পের বল খেলেছেন। খেলার কি মানে? একটা বল আপনাকে করা হলো, টি এর আগে জাস্ট একটা বল করা হলো, ড্রাইভ খেলানোর আমন্ত্রণ দিলেন, আর আপনি সেটাই খেলে ফেললেন। এত বড় প্লেয়ার হওয়ার কি মানে আমার মাথায় ঢোকে না। যাই হোক, উনিও শেষের দিকে রয়েছেন, উনি কিন্তু মোটামুটি আর আমার মনে হয় না থাকবেন। তবে হ্যাঁ, রোহিত শর্মার মতো দুম করে পড়ে যাবেন না হয়তো, কারণ সেই ভালোবাসাটা অর্জন করেছেন, সেই লেগেসিটা উনি অর্জন করেছেন। কিন্তু যখন সেই লেগেসির কথা বলি, তার আমার মনে পড়ে যায় সুনীল গাভাস্কার বা সচিন টেন্ডুলকারের কথা। সেই সচিন টেন্ডুলকারের বর্ডার গাভাস্কার ট্রফির কথা মনে আছে, যেখানে উনি ভাইকে বলেছিলেন যে আমি অফসাইডে একটু শট খেলবো না। ওনার ওয়াগন হুইলটা যদি আপনারা নেটে গিয়ে সার্চ করেন, এখনও দেখতে পাবেন, ঠিক দুটো শট রয়েছে অফসাইডে, একটা কাট আর একটা থার্ড ম্যানের দিকে, আর সব কটা শট লেগ সাইডে। তা উনি খেলেননি, উনি বাধ্য করেছেন। তো সেই জিনিসটা কি করে এলো? সেই জিনিসটা যদি বিরাট কোহলি সবসময় বো ডাউন করেন সচিন টেন্ডুলকারকে, তো নিজের মতো সেটা রিফ্লেক্ট করা উচিত, তাই না? কোথাও একটা ইন্সপিরেশনটাকে টেনে আনা উচিত, সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেটা সব বলা আর করার মধ্যে অনেক পার্থক্য থাকে। বিরাট কোহলি, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ বিরাট কোহলি। আর এবার আসি
লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ প্লেয়ার রোহিত শর্মা। ভাই যতদিন উনি ছিলেন না আমার মনে হয় ভালো ছিল, যতদিন উনি ছিলেন না অনেক ভালো ছিল, কারণ যখন উনি এলেন তবে থেকে ইন্ডিয়ান টিমের ভাগ্যটা গেল। ফার্স্ট ম্যাচে পার্থে উনি ছিলেন না, জসপ্রীত বুমরাহ অসাধারণ ক্যাপ্টেন্সি করেছিলেন, পুরো টিমটাকে সঙ্গে নিয়ে চলছিলেন, খুব সুন্দর ক্যাপ্টেন্সি করেছিলেন। কিন্তু যখনই উনি এলেন তারপর থেকে আমরা দেখতে পেলাম একের পর এক ম্যাচ হয় ড্র নয় হার। পরের ম্যাচটা তো হার অ্যাডিলেডে, ব্রিসবেনে ড্র কোনো মতে। এই ম্যাচটা তো আমার মনে হয় দেখুন 349-এর টার্গেট নিশ্চয়ই ছিল, আমি মানছি, কিন্তু ইন্ডিয়ান টিমের টেমপ্লেট কী ছিল? ইন্ডিয়ান টিমের টেমপ্লেট সবসময় অ্যাগ্রেসিভ থাকে। আমি মানছি যে এটা একটা টাফ সিচুয়েশন ছিল এটাকে চেস করা, কিন্তু চেস করা যেত যদি রোহিত শর্মা ওপেন না করতেন, যদি বিরাট কোহলি নিজের উইকেটটা ফেলে না আসতেন, যদি ঋষভ পান্ত অতগুলো বল খেলার পরেও 36 রানের ইনিংস খেলে নিয়েছিলেন, উনি প্রায় 109খানা বল খেলে নিয়েছিলেন, অনেকগুলো টাইম স্পেন্ড করেছিলেন। তো এরকম করে হয় না, না যে ইদার মাই ওয়ে আর হাইওয়ে। আমার মনে হয় ক্রিকেটের দুটো জিনিসকে কখনো আমরা বাদ দিতে পারি না, এক হলো ম্যাচ সিচুয়েশন, সেকেন্ড হলো পিচ। এই দুটো জিনিসকে আমরা কখনো বাদ দিতে পারি না। পিচ যেরকম হোক আমি তো এরকমই খেলি, আমি এরকমই খেলবো, এটা হয় না। আর আমার টিম যেখানে পড়ে আছে তো আমি তো এরকমই খেলবো, এটাও হয় না, ঠিক আছে? তো সুনীল গাভাস্কার যখন ফার্স্ট ইনিংসে উনি আউট হয়ে যাওয়ার পর স্টুপিড করে বলেছিলেন, সেকেন্ড ইনিংসে আউট হয়ে যাওয়ার পরেও উনি হয়তো একই কথা বলবেন, স্টুপিড, কারণ 36 রান করার পরেও নিজের ইনিংসটাকে বিল্ড আপ করতে পারলো না। আমার সেই থ্রেডটা নেই এখন আর, ইউনো, যে থ্রেডটা আমরা দেখতাম যে ইয়ের মধ্যে রয়েছে, ঋষভ পান্তের মধ্যে রয়েছে, যে থ্রেডটাকে অস্ট্রেলিয়ান টিম পুরো ভয় পেত, সেই থ্রেডটা এখন আর নেই, আমরা এখন দেখতে পাচ্ছি থ্রেডটা গায়েব পুরো, ঠিক আছে? কারণ অস্ট্রেলিয়ার টিম সেটার এগেনস্টে তৈরি করেছিল নিজেদের। আমাদেরও উচিত ছিল যে আমরা অস্ট্রেলিয়ান টিমের এগেনস্টে নিজেদের তৈরি করি, কি আমরা করতে পারিনি, ঠিক আছে? সো আই এম ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড উইথ ঋষভ পান্ত অ্যাজ ওয়েল অ্যাজ আই এম ডিসঅ্যাপয়েন্টেড উইথ বিরাট কোহলি, বাট happy for Yashasvi Jaiswal, to some extent happy for NKR, নীতিশ কুমার রেড্ডি। এখন NKR তো অ্যাপ্রিসিয়েশন দিতেই হবে, কিছু করার নেই, যদিও সেকেন্ড ইনিংসে উনি লাইনটা ভুল খেলে গেছেন, ঠিক আছে, হতেই পারে। একে তো 8 নম্বরে খেলছেন হ্যাঁ, আমার মনে হয় জাদেজার আগে নামানো উচিত ছিল। জাদেজাও ওখানে নেমে কীভাবে ফার্স্ট ইনিংসে যখন আমরা দেখছিলাম উনি ফাস্ট বলিংকে খুব ভালো নেগোশিয়েট করছিলেন, সেকেন্ড ইনিংসে ওনার কী হলো আমি জানি না। ওই মুহূর্তে যদি ইন্ডিয়া নাই জিততে চায় ম্যাচটা, তাহলে তো ড্র করা মেন্টালিটি নিয়ে যাবে, তখন বলটা ওখানে খেলার কী দরকার? অত বাইরের বল একটা ছুঁয়ে দেওয়ার আমার তো মনে হয় না কোনো দরকার আছে। উনিও প্রায় মানে ওটা খেলার বল না, আলটিমেটলি ওটা খেলার বল না, ওখানে ব্যাট ঠেকানো যায় না যদি ড্র করার মেন্টালিটি থাকে। আর যদি জেতার মেন্টালিটি থাকে তাহলে স্ল্যাশ করা উচিত, যেটা উনি করেননি। হাউএভার টেক অ্যাওয়েগুলো বললাম, যদি কিছু মিস হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে देवें, और क्षमा कर मुझको माफ़ कीजिएगा हिंदी जो मेरा सब्सक्राइबर है वो लोग, क्योंकि मैं हिंदी में नहीं बोल पाया, क्योंकि मेरे पास अल्फाज नहीं है कि मैं पूरी तरीके से बोल पाऊँ। एक्चुअली मैं इमोशनली बहुत ही ब्रेक डाउन हूँ, क्योंकि ऐसा नहीं होना चाहिए था, ऐसा नहीं होना चाहिए था जो कि हो गया। ठीक है, कोई बात नहीं, ऐसा होता रहता है, क्रिकेट एक गेम है तो गेम की तरह ही लेना चाहिए। लेकिन रोहित शर्मा टफ टाइम, यू आर नॉट जस्टिफाइड, सॉरी। एनीवे, কারো যদি কিছু বলার থাকে, কিছু কমেন্ট করার থাকে অবশ্যই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে। 3rd জানুয়ারি থেকে সিডনিতে লাস্ট টেস্ট অ্যাজ ইউজুয়াল আমি কভার করব এবং ম্যাচ রিভিউ আসবে, কিন্তু হয়তো সেই উত্তেজনাটা থাকবে না, কারণ WTC ফাইনাল থেকে ইন্ডিয়া বেরিয়ে গেল।
সরি ফর দ্যাট। এনি হাউ, নমস্কার আজকের জন্য। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের। সঙ্গে থাকবেন, নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ। গুড ডে অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।